আমার পিতা শহীদ মীর কাসেম আলী সাহেবের মামলায় আমি নিয়োজিত আইনজীবী ছিলাম। ফাঁসির রায় হয়ে গিয়েছিল। ফাঁসি কার্যকরের মাত্র কয়েকদিন পূর্বেই আমাকে আমার ঘর থেকে উঠিয়ে নিয়ে গুম করা হয়। আমি মনে করেছি হয়তো আমার এই অন্ধকার ঘরে 24 ঘন্টার বেশি থাকতে হবে না, কারণ বাংলাদেশের সংবিধানের বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি না। তখন বুঝতে পারলাম একজন মানবাধিকার কর্মী হিসেবে যেই গুমের বিরুদ্ধে আমি কথা বলছিলাম, আমার পিতার ফাঁসির কয়েকদিন পূর্বে আমি নিজেই সেই গুমের শিকার হয়ে পড়েছি। যারা আমাকে বন্দী করে রেখেছিল তাদেরকে আমি বলতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দিবেন না, কিন্তু এতটুকু কি জানতে পারি না যে পিতাকে আমি ফাঁসির সামনে দাঁড়িয়ে রেখে এসেছি, উনি কি এখনো যে বেঁচে আছেন না ওনাকে হত্যা করা হয়েছে। আমার পিতার শেষ ইচ্ছা ছিল যে জানাজা নামাজটা যেন আমি পড়াই। সেই জানাজা নামাজটা কে পড়ালো, লাশটি দাফন কোথায় করা হলো, এবং শেষ সাক্ষাতে আমার পিতা আমার ব্যাপারে কি নসিহত করে গেলেন, সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই। উত্তরাষ্ট্র উপরে নির্দেশ কিছুই বলা যাবে না। সে অন্ধকার ঘরে আলো বাতাসহীন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে 8টি রমজান, 17টি ঈদ আমাকে কাটাতে হয়েছে। আমি মেনে নিয়েছিলাম যে সে অন্ধকার ঘরে আমার মৃত্যু হবে। যখনই রাত হতো তখন আমি জানতাম যে গুপ্ত হত্যাগুলো রাতের বেলা তারা করে। আমি মানসিকভাবে তৈরি ছিলাম, রাত হলেই তওবা করে নিতাম যে আজকে রাতে যদি আমাকে হত্যা করে তাহলে আমি তওবা করার সময়টুকু আমি পাবো না। এই জন্য আমি আগেই তওবা করে তৈরি থাকি, যাতে এই তওবার বিনিময়ে আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যুদান করে। এভাবে 8টি বছর প্রতিটি রাত মৃত্যুর জন্য তৈরি হয়ে কাটাতে হয়েছে। যে রাতে আমাকে সেই ঘর থেকে বের করছিল আমি ধরে নিয়েছিলাম যে আমাকে হত্যা করা হবে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যেন আমার মৃত্যুটি সহজ হয়। কিন্তু পরে জানতে পারলাম বাংলাদেশের তরুণ ছেলেমেয়েরা রাস্তায় নেমে শাহাদাত বরণ করে, চোখ হারিয়ে, হাত হারিয়ে, জীবনের সকল স্বপ্ন নষ্ট করে দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। এবং আমি ফিরে এসেছি আমার মায়ের কাছে। আমার 2টি কন্যা সন্তান রয়েছে যারা 8টি বছর জানতে পারেনি তার পিতা কি বেঁচে আছে না মারা গেছে। আমাকে যখন গুম করা হয়েছিল আমার বয়স ছিল 32 বছর বয়স, আমার স্ত্রীর বয়স ছিল 27 বছর বয়স। 27 বছর একটি মেয়ে 8টি বছর 2টি কন্যা সন্তান নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। এই আশঙ্কা নিয়ে সে নিজেকে কি পরিচয় দিবে, সে কি বিবাহিত নাকি বিধবা। আমার মা আমাকে গুম করার কয়েকদিন পর আমার পিতাকে হত্যা করা হয়। এরপর থেকে আমাকে খোঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছেন, পুলিশের কাছে গিয়েছেন, র্যাবের কাছে গিয়েছেন, রাষ্ট্রপতির ভবনের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, শুধু একটু জানার জন্য তার কলেজের টুকরো সন্তান কি বেঁচে আছে না মারা আছে। সম্মানিত তরুণ ভাই এবং বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের গত 16 বছরের নৃশংসতাকে ভুললে চলবে না, বরং প্রতিনিয়ত স্মরণে রাখতে হবে, যাতে আমাদের ভিতরে এই অনুভূতি সজাগ থাকে যে মানুষ যখন আখিরাতকে ভুলে যায়, যখন পরকালের জবাবদিহি ভুলে যায়, যখন তার সৃষ্টিকর্তার ক্ষমতাকে ভুলে যায়, লোভে এবং লালসায় যখন অন্ধ হয়ে যায়, তখন মানুষ কত নিচে নামতে পারে, কত নির্মম হতে পারে, কত মানুষ কিভাবে পশুর চেয়ে অধম হতে পারে। এই প্রমাণ ছিল গত 16টি বছরের অন্ধকার সময়। শত শত প্রাণের বিনিময়ে, হাজারো চোখ হারা পঙ্গুত্ব বরণ করা তরুণদের জীবনের বিনিময়ে আমরা আবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ খুঁজে পেয়েছি। তরুণ ভাই এবং বন্ধুদের আহ্বান জানাবো, যারা আপনারা আগামীতে ভোট দিবেন তারা যেন এই সুযোগকে কাজে লাগান এবং পরিবর্তনের পক্ষে রায় দিন। আর যাদের এখনো ভোট দেওয়ার বয়স হয়নি তাদের আহ্বান জানাবো, ঘরে বসে থাকার সুযোগ নেই। জুলাই বিপ্লবে আপনারা মাঠে নেমেছেন বলেই বিপ্লব হয়েছিল, সময় এসছে আরেকবার মাঠে নেমে পড়ার।
কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আঞ্চলিকতার ভেদাভেদ, মতাদর্শের ভেদাভেদ, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে সবাই মিলে আরেকটি নতুন বাংলাদেশ গড়ার জন্য একসাথে আজকে থেকে মাঠে নেমে পড়তে হবে ইনশাআল্লাহ। এবং শপথ গ্রহণ করতে হবে নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আর মাত্র 3টি মাস পরে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। 3 মাস পর নির্ধারিত হবে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করবে নাকি আবার সেই অন্ধকার দুর্নীতির হানাহানির রাজনীতিতে এই বাংলাদেশ ফেরত চলে যাবে। আসুন আল্লাহ প্রদত্ত শাহাদের রক্তে রঙিন এই নতুন গণতান্ত্রিক অধিকারকে আমরা এমনভাবে কাজে লাগাই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের তরুণরা একটি সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ পায়। আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। আমার জন্য দোয়া করবেন। তরুণদের সামনে আসলে নিজেকে আবার তরুণ মনে হয়, আর আয়নার সামনে দেখলে মনে হয় যে বুঝতে পারি যে বুড়ো হয়ে গেছে। আমাকে যখন গুম করা হয় তখন আমার কোনো কালো দাড়ি ছিল না, মাথা ভর্তি চুল ছিল। এখন আয়নায় তাকিয়ে বুঝি যে 8টি বছর পার হয়ে গিয়েছে। আমার এখন পরবর্তী প্রজন্ম এবং তরুণদের জন্য পথ করে তৈরি করে যেতে হবে ইনশাআল্লাহ। আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছে, তোমরা যখন 20 বছর থাকবা তখন তোমাদের যে সিনিয়র লোকদের আশেপাশে থাকবা তারা নতুন কিছু শিখতে পারবা। যখন 30 বছর হবে তখন সহকর্মীদের সঙ্গে রাখবা, টিম বিল্ড করবা। আর যখন 40 হয়ে যাবে তখন তোমার চেয়ে 10-15 বছরের ছোট যারা তাদের সবসময় চারিপাশে ঘিরে রাখবা, কারণ তাদের কাছ থেকেই নতুন পরিকল্পনা তোমরা জানতে পারবা। দে হ্যাভ দ্য নিউ আইডিয়াস। তরুণদের কাছে আসলেই আমি নতুন আইডিয়া সম্বন্ধে জানতে পারি, নতুন বিষয় জানতে পারি। এআই সম্বন্ধে জানতে পারলাম। 8 বছর পর মুক্তি হওয়ার পর সবচেয়ে বেশি জিনিস যেটা আমার অবাক লেগেছে সেটা হচ্ছে এআই। আমি দেখি নাই এআই এর এই প্রভাব প্রস্তার আমি দেখে যেতে পারিনি। আল্লাহ আমাদের এই প্রযুক্তিকে ব্যবহার করে এবং আমাদের সাহস এবং ঈমানকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।